জুলাইটা অনিবার্য ছিল, জুলাইটা প্রয়োজন ছিল। বাংলাদেশে ২৪ সালে যদি জুলাই না আসতো, এটা হয়তো ২৮ সালে আসতো অথবা ৩২ সালে আসতো। একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে, কিন্তু সেই সরকারকে আপনি ৬ মাসের মধ্যে পিটিয়ে তাড়িয়ে দেবেন, এটাকে আমি যথার্থ যৌক্তিক মনে করছি না। বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, আপনি যেহেতু ২ বছরের কথা বলেছেন, আমি মনে করি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা ছিল তারা সেটা নষ্ট করেছে। আমি মনে করি বাংলাদেশের মানুষের রিয়েল ফিলিংসটা হচ্ছে সেটা। আপনি সমালোচনা প্রচুর করেছেন, এখন আপনার অর্থবহ পরিবর্তন দরকার। আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে মাসটি পেরিয়ে এখন আগস্টে রয়েছি, আর সরকারেরও ৬ মাস পূর্ণ হতে যাচ্ছে, হয়তো আর ১-২ দিন বাকি রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল একটি জবাবদিহিমূলক রাষ্ট্র। আপনি ২৪ মাস পরে এসে কেমন রাষ্ট্র দেখছেন? সেই আকাঙ্ক্ষা কি এখন দলীয় ক্ষমতার সমীকরণে হারিয়ে যাচ্ছে কিনা? আমি সবসময় বলি যে জুলাইটা অনিবার্য ছিল, জুলাইটা প্রয়োজন ছিল। বাংলাদেশে ২৪ সালে যদি জুলাই না আসতো, এটা হয়তো ২৮ সালে আসতো অথবা ৩২ সালে আসতো। যে ধরনের একটা দানবীয় শাসন বাংলাদেশের মানুষের ভোটাধিকার থেকে শুরু করে অর্থনীতিকে ফোকলা করে দেওয়া, অধিকারকে কেড়ে নেওয়া, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অসম্মান করা, সামগ্রিকভাবে মানুষের যে ক্ষোভ, সেটা কখনো না কখনো বিস্ফোরিত হতো, এবং এই বিস্ফোরণটা হয়েছিল জুলাইয়ে। কিন্তু বিস্ফোরণের ভেতর থেকে আমাদের যে পরিবর্তনের সম্ভাবনা, আকাঙ্ক্ষা কাজে লাগানো এবং সেটাকে মানুষের জীবনের পরিবর্তনের সাথে যুক্ত করা, এটা হলো একটা আন্দোলনের সার্থকতা। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নামে পরিবর্তনের স্বপ্ন দেখে, সেটার সাথে যদি মানুষের জীবন জীবিকাকে যুক্ত করতে পারেন, তাহলে সেটাই হলো সার্থকতা। কিন্তু মানুষ যদি দেখে যে এই পরিবর্তনটা কেবল রাজনীতিবিদদের জীবনে ঘটছে, এই পরিবর্তনটা ডিআইজি সাহেবদের জীবনে ঘটছে, সচিব স্যারদের জীবনে ঘটছে, কিন্তু তার জীবনে ঘটছে না, তাহলে মানুষ সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে যায়। জুলাই এটা যেমন একটা রাজনৈতিক ঘটনা, একই সাথে জুলাইকে ঘিরে রাজনীতিটাও হয়েছে কখনো কখনো খুব নগ্নভাবে। জুলাইকে ডাইভার্ট করার চেষ্টা হয়েছে, বিভক্ত করার চেষ্টা হয়েছে, এবং তার ধারাবাহিকতায় বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, আপনি যেহেতু ২ বছরের কথা বলেছেন, আমি মনে করি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা ছিল তারা সেটা নষ্ট করেছে। এবং সরকারের একাধিক প্ল্যান ছিল, যে প্ল্যান অনুযায়ী সে চলার চেষ্টা করেছে, এবং জুলাইকে বিভক্ত করা, জুলাইকে ভিন্ন পথে নিয়ে যাওয়া, অন্য এজেন্ডা এখানে ইন্ট্রোডিউস করা, এই ধরনের প্রবণতা তাদের ছিল। কিন্তু সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে ১২ ফেব্রুয়ারি। এবং ১২ ফেব্রুয়ারিতে দুটো ঘটনা আমি একসাথে দেখি। একটা হচ্ছে ট্র্যাডিশনাল যে নির্বাচন, প্রতীকের যে নির্বাচন, আর আরেকটা হচ্ছে গণভোট। যে গণভোটের প্রত্যাশার জায়গাটা হচ্ছে রাজনীতির পরতে পরতে যে অন্ধকার, সে অন্ধকার দূর করা। আমি ১২ ফেব্রুয়ারির পরে রাজনীতির গতিটা দেখেছি দুইভাবে। একটা হলো যারা ক্ষমতায় বসেছেন, তারা তাদের যে প্রতিশ্রুতিগুলো, নির্বাচনী প্রতিশ্রুতি, প্রতীকে ভোট দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটি পূরণের জন্য আগ্রহী হয়েছেন, গুরুত্বটা দিয়েছেন। আর তার বাইরের রাজনীতির একটি অংশ, তারা ওই যে রাজনৈতিক সংস্কার, সংস্কৃতি, এটি পরিবর্তনটাকে ফোকাস করেছেন বেশি। আমাদের রাজনীতির যে পরতে পরতে, যেটা বললাম অন্ধকার, ধুলা, এগুলো পরিষ্কার করতে গিয়ে তারা পাবলিকের ওই জায়গাটাকে অ্যাড্রেস করতে পারেনি। আর সরকারের জায়গা থেকে যে সংস্কৃতির যে পরিবর্তন, তার থেকে সরকার গুরুত্বটা দিয়েছে তার নির্বাচনী প্রতিশ্রুতিতে। আমি এখানে আসার একটু আগে দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা, তিনি একটা বক্তৃতা দিয়েছেন, এবং সেখানে আমি এই কারণে নিয়ে আসছি যে প্রাসঙ্গিকতার সাথে মেলানোর জন্য। তিনি বলেছেন, সড়ক নিরাপদ নয়, এটা বলার দিন শেষ, এখন আপনাকে কাজ করে দেখাতে হবে। আমি মনে করি বাংলাদেশের মানুষের রিয়েল ফিলিংসটা হচ্ছে সেটা। আপনি সমালোচনা প্রচুর করেছেন, এখন আপনার অর্থবহ পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের জায়গায় আমরা কত দূরে গিয়েছি আমি নিশ্চয়ই পুরোটা এখন বলার সময় পাবো না, তবে আমি কোথাও কোথাও আমার স্বপ্নভঙ্গের কতগুলো ঘটনা আমি দেখি,
আবার কোনো কোনো জায়গায় প্রচেষ্টাগুলোকেও আমি দেখি। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে যেটি জানতে চাই যে যেহেতু বিশ্বব্যাপী যুদ্ধ এবং জ্বালানি সংকট এটা বৈশ্বিক সমস্যা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমে উন্নয়ন হচ্ছে, কিন্তু এই যে 6 মাস সময় তাতে যে সংস্কারের বাস্তবতা ছিল সেটি থেকে সংস্কারের বিষয়টা পরে বলবো, ঠিক আছে? জি, সংস্কারের বাস্তবতা ছিল সেটি থেকে ক্ষমতাসীনরা আরো ভালো করতে পারতো কিনা বা সেখানে কোনো ঘাটতি দেখেন কিনা? আগের যে অংশ শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি। আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে 12 ফেব্রুয়ারি 2026 দুটো পথ ছিল, একটা হচ্ছে অন্ধকার আর একটা হচ্ছে গোধূলি। মানুষ গোধূলি বেলাটাকে বেছে নিয়েছে এবং এই গোধূলি বেলাটাকে উজ্জ্বল দিনে পরিণত করার জন্য তারা একটা রাজনৈতিক দলের প্রতি আস্থা রেখেছে। অনেক রকমের চ্যালেঞ্জ তার আছে, তার একটা অংশ উত্তরাধিকার সূত্রে, আবার কতগুলো সমস্যা তাদের ভেতর থেকেও সৃষ্টি। একটা রাজনৈতিক দলকে, তার সরকারকে, তার দলের পক্ষ থেকে যে সহযোগিতাটা দরকার, অনেকগুলো জায়গায় সেই সহযোগিতার অনুপস্থিতি আছে দলীয় নেতাকর্মীদের। সেকেন্ড হলো সরকার, রাজনৈতিক সরকার, তার কতগুলো পলিটিক্যাল অ্যাক্টিভিটিও থাকা দরকার। আপনি যদি আমাকে একজন অবজারভার হিসাবে জিজ্ঞেস করেন, আমি বিএনপিকে দেখি নয়াপল্টন থেকে আসার সময়, সরকারটাকে সব জায়গায় দেখি, কিন্তু বিএনপির পলিটিক্সটাকে আমি দেখি না। এবং পলিটিক্সটা দৃশ্যমান না থাকার কারণে অনেকগুলো জায়গায় চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হচ্ছে। সংকট সমাধানে উদ্যোগ আছে, নির্বাচনের ভেতর থেকে একটা সরকার গঠন, যেটা গত 20 বছরে আমাদের প্রত্যাশিত ছিল। একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে, কিন্তু সেই সরকারকে আপনি 6 মাসের মধ্যে পিটিয়ে তাড়িয়ে দেবেন, এটাকে আমি যথার্থ যৌক্তিক মনে করছি না। এবং এটাও আমি মনে করি না যে মানুষ রাস্তায় নেমে এসে পিটিয়ে তাড়িয়ে দেবে, সেই প্রেক্ষাপট, সেই পরিস্থিতি হয়নি। কিন্তু তার মানে এই না যে তাদের ওই কাজগুলোর সমালোচনা আমরা করব না। আপনি খেয়াল করবেন যে এই যে স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গতকালকে দেখা গেল সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে ঢাকার রাস্তায় মিছিল হলো, তো তারপরে দেখা গেল যে এই ধরনের সিদ্ধান্ত নাকি সরকার গ্রহণ করেনি। তাহলে আমি ধরে নিব যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এক ধরনের হাইপ ক্রিয়েট করার কি চেষ্টা হচ্ছে। আপনার মনে থাকার কথা, আজ থেকে 1.5 বছর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সমালোচনা করেছে। এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, কিন্তু পরের দিন যখন জানা গেল যে মির্জা ফখরুল ইসলামের কোনো ছেলে নাই, তখন এটি কিন্তু আর ভাইরাল হলো না। আবার কোনো জায়গায় ভাইরাল হলো না, জি, পরেরটা আর ভাইরাল হলো না। আবার কোনো জায়গায় আমি যেটা দেখি যে আপনি অতিরিক্ত পরিশ্রম সেখানে ব্যয় করছেন। ইন্টারমিডিয়েট পরীক্ষাকে কেন্দ্র করে যখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো, শিক্ষামন্ত্রীর এক ধরনের অনড় অবস্থানের কারণে শিক্ষার্থীরা যে সংকটের মুখে পড়ল, তারপরে তার সমাধান হয়ে গেল, তিনি ক্ষমা চাইলেন জাতির কাছে। কিন্তু সেই ইস্যুটাকে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক ঘোট পাকানোর একটা প্রচেষ্টা কিন্তু আমি দেখেছি। যে জায়গাগুলোতে কখনো কখনো অনাকাঙ্ক্ষিত গুমের তদন্তর বিষয়ে যে আলোচনাটা, আমি আইন মন্ত্রণালয়ের একটা ওয়ার্কশপে ছিলাম, এই প্রশ্নটা এসেছিল যে আমি আসলে, বাবুল ভাই অনেকটা বলেছে, এটা কে সমাধানটা করবে? আপনি গুম কমিশনটা করবেন কাকে নিয়ে? আপনি ধরেন যে আপনার যে অর্গানোগ্রাম, আপনি একটা গুম কমিশন করছেন, ধরেন যে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন আইনজীবী, একজন, এদেরকে নিয়ে তো করবেন। আচ্ছা, যারা গুমের শিকার হন তাদেরকে গুলিস্তান থেকে ধরে নিয়ে গুলশানের কোনো বাড়ির মধ্যে তো রাখে না, তাকে কোন প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাচ্ছে, সুন্দরবনের মধ্যে নিয়ে যাচ্ছে, পাহাড়ে নিয়ে যাচ্ছে, সীমান্তর ওপারে ফেলে দিচ্ছে। একজন বিচারপতির পক্ষে অবসরপ্রাপ্ত সেই সুন্দরবনে গিয়ে এটা অনুসন্ধান করা কি সম্ভব? তাহলে আপনাকে এই জায়গাটায়, এই কাজে যারা দক্ষ, আপনাকে তাকেই দায়িত্ব দিতে হবে, কিন্তু মনিটরিংটা আপনাকে প্রপারলি করতে হবে, যাতে আপনার অনুসন্ধানটা যদি প্রপারলি না হয়, যথাযথ না হয়, তাহলে সেটিকে মনিটর করার জন্য এবং জবাবদিহিতার জায়গায় নিয়ে আসার জন্য আপনার ব্যবস্থা রাখতে হবে। আমি আবার আপনাকে বলছি, একজন
অবসরপ্রাপ্ত বিচারপতির পক্ষে রাতের বেলায় পদ্মার চরে চরে ঘোরা সম্ভব নয়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পক্ষে অথবা একজন আইনজীবীর পক্ষে ওই পাহাড়ের ভেতরে গিয়ে কোথায় কাকে গুম করেছে এটা অনুসন্ধান করা সম্ভব না। আপনাকে এই দায়িত্বটা পুলিশকে দিতে হবে অথবা এই ধরনের কোনো বাহিনীকে দিতে হবে। অনেকে বলেন যে দুদকের তো নিজস্ব বাহিনী আছে, দুদকের যে কার্যক্রম আর গুম কমিশনের কার্যক্রম কিন্তু এক রকমের না, প্রেক্ষাপটটা ভিন্নতা আছে। সুতরাং এই জায়গাটায় সরকারের পরিবর্তনের কতগুলো চেষ্টা সরকারের মধ্যে দেখছি। আবার কোনো জায়গায় বাবুল ভাই যেটা বলেছেন যে বিদ্যুৎ সংকট, বিএনপির এর আগের যখন ক্ষমতায় ছিল তাদের যে সমস্ত কাজগুলো নিয়ে সবথেকে বেশি প্রতিক্রিয়া হয়েছে, বিতর্ক হয়েছে, তার একটা বড় জায়গা হচ্ছে বিদ্যুৎ খাত। কানসাট বলেন, শনিরাকড়া বলেন, আপনি ফুলবাড়ি বলেন, কিন্তু সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে যে ধরনের ইন্টারনাল প্রিপারেশনটা দরকার ছিল আমি সেখানের ঘাটতি দেখি। আবার কোনো ক্ষেত্রে মানুষের যন্ত্রণাটাকে ইয়েস বলে মেনে নিতে হয়। কিন্তু আমি বিশেষ করে আমাদের বিদ্যুতের যিনি দায়িত্ব পেয়েছেন তখনও কিন্তু তিনি দায়িত্বে ছিলেন প্রতিমন্ত্রী হিসাবে, সুতরাং এই জায়গাগুলো তার এক্সপিরিয়েন্সটা আছে। কিন্তু এই জায়গাটায় মানুষের এই যে যন্ত্রণা, এই যে দুর্ভোগ, সেটাকে আপনার কাউন্টার যুক্তি তর্ক দিয়ে খণ্ডনের দরকার নাই। মানুষ কষ্ট পাচ্ছে, বাউল ভাই যেটা অ্যাপ্রোচ করেছেন, মানুষ কষ্ট পাচ্ছে সেটা বুঝছি, কিন্তু আমি মন্ত্রীর কাছে ওটাই শুনতে চাই যে ভাই আমরা চেষ্টা করছি। কিন্তু আপনি যখন কাউন্টার যে পল্লী বিদ্যুতের লাইন অনেক লম্বা, কোথায় ছিঁড়ে যাচ্ছে, এত বক্তব্য দেওয়ার দরকার নাই। আপনি কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন কেন? আপনি এই জায়গাটায় রিয়েলিটি, ইয়েস, বিএনপি যখনই ক্ষমতা গ্রহণ করছে সঙ্গে সঙ্গে একটা যুদ্ধ হচ্ছে বিশ্বব্যাপী। এই যুদ্ধটা তো বিএনপি চাইলে থামাতে পারবে না, কিন্তু আপনার লোকাল কতগুলো অ্যারেঞ্জমেন্টের জায়গা আপনার থাকতে হবে। আপনি আওয়ামী লীগের সময় দলীয় ব্যবসায়ীদেরকে যেভাবে কুইক রেন্টাল দেওয়া হয়েছে, আমি যদি এখন দেখি যে আপনি একইভাবে জ্বালানি সেক্টরে ওই ধরনের দলীয় কোনো ব্যবসায়ীকে ওই ধরনের স্পেস করে দিচ্ছেন, আমি অবশ্যই সমালোচনা করব। কিন্তু একই সাথে এটাও আমি বলবো যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে আপনি কতগুলো কাজ করছেন। মানুষের কাছে এই যে হেলথ কার্ড, এটা নিয়ে অনেক সমালোচনা অনেকেই করে, কিন্তু আমি এই সময়কালে স্বাস্থ্যমন্ত্রী, আমি আপনাকে আমার নিজের অভিজ্ঞতাটা বলি। আমার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে, আমার পাশের উপজেলা হচ্ছে শরণখোলা। স্বাস্থ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে বাথরুমের ভেতর থেকে 30 লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করেছেন, এবং সেখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট ছিলেন তাকে তাৎক্ষণিকভাবে তাকে সাসপেন্ড করা হয়েছে। আমি মনে করি যে এই যে উদ্যোগটা বাংলাদেশের কোথায় কি ঘটলো আমার দেখার বিষয় না, আমি অন্তত এই কাজটার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ দেই যে আমাদের ওই হাসপাতালে আমি অনেক রাজা উজির বিভিন্ন সময় দেখেছি, কিন্তু একজন স্বাস্থ্যমন্ত্রী তিনি ওই পর্যন্ত যাননি। তার দায়িত্বটা হচ্ছে হাসপাতাল ঘোরানো। অনেকেই বলবে যে তিনি তো এই কাজটি করবেন না, তিনি এখান থেকে পলিসি ঠিক করবেন, কিন্তু আমাদের অনেকগুলো অধপতন তো ঘটেছে, ধসে তো পড়েছে, সেখান থেকে এটাকে আপনাকে রিবিল্ড করতে হবে। আর আমি এই যে সরকারি দল এবং বিরোধী দলের যে তর্জন গর্জন, মেরে ফেলবো, সাগরে ভাসিয়ে দিব, এই জায়গাটায় কেন যেন আমার কাছে মাঝে মধ্যে একটু খটকা লাগে। কেন খটকা লাগে জানেন? একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন সমালোচনাটা বেশি হওয়ার কথা। বিএনপি 5 বছর ক্ষমতায় ছিল, 91 থেকে 96, 2001 থেকে 2008। তখন বিএনপির সাথে যারা মন্ত্রিসভায় ছিলেন না, ছিলেন। আমি যে ঘটনাগুলো বললাম কানসাট ইত্যাদি ইত্যাদি সেই সময় ঘটেছে। তারপরে বিএনপি 15 বছর অবিরত মার খেয়েছে, তখনও আপনি বিএনপির সঙ্গে ছিলেন। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর আপনার কেন মনে হচ্ছে বাংলাদেশের সব খারাপই হচ্ছে বিএনপি? বাংলাদেশের সমস্ত খারাপের জন্য বিএনপি দায়ী, এবং সমস্ত খারাপ বিএনপি ধারণ করে। তাহলে বিএনপির সাথে যখন সরকারের রানিং মেট থাকলেন তখন এই ইস্যুগুলো আপনি কেন তুললেন না? এই প্রশ্নটা দিয়ে সেকেন্ড হচ্ছে বিএনপিকেও যখন আমি দেখি যে জামাত হচ্ছে রাজাকার ছিল, তো এই সময়কালে সেটি কেন বলছেন? প্রশ্ন দুটো। তার মানে হচ্ছে যে আমরা রাজনীতির ভেতর থেকে কতগুলো সুবিধাজনক জায়গা রাখার চেষ্টা করি, এবং মূল দ্বন্দ্বটা হচ্ছে যে দলটার সাথে আপনি 5 বছর থাকলেন, বিপদের 15 বছর তার পাখার নিচে থাকলেন,
তার কাছ থেকে প্রতীক বরাদ্দ ধার নিয়ে নির্বাচন করলেন, ডক্টর ইউনূসের 1.5 বছরের মধ্যে সে বাংলাদেশের সমস্ত সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠল কেন? তার মানে কি, যখন আপনার মনে হয়েছে যে রাজনীতিতে সে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, এই একটা সুযোগে আমি ক্ষমতাকে ক্যাপচার করার সুযোগ তৈরি হয়েছে, তার মানে হলো যে রাজনীতিটা কি কেবলই ক্ষমতা কেন্দ্রিক?